প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ৩১শে অগাস্টের মধ্যেই কাবুল থেকে উদ্ধার তৎপরতা শেষ করতে হবে, কারণ আইএসের হুমকি বাড়ছে। বাংলাদেশের সরকার স্বীকার করেছে ৪ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন কিছুই এগোয়নি। জাতিসংঘের ভূমিকা নিয়ে হতাশা। জাতিসংঘ সত্যিকার অর্থে রিপ্যাট্রিয়েশনে কোনো ভালো ভূমিকা এখনো পর্যন্ত রাখতে পারেনি। সামনের দিনে রাখতে পারবে বলেও আমরা খুব একটা আশাবাদী নই। এখানে আঞ্চলিক এবং বন্ধু রাষ্ট্র, মিয়ানমারেরও বন্ধু রাষ্ট্র, আমাদেরও বন্ধু রাষ্ট্র, এরকম যেসব রাষ্ট্র আছে সেসব রাষ্ট্রের সহায়তায় আমরা এগিয়ে যেতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমদানির খরচের সাথেই সামঞ্জস্য রেখে বাজারে তেল এবং চিনি বিক্রি করতে হবে, না হলে আইনগত ব্যবস্থা। বাংলাদেশে ব্যবসায়ীদের সতর্ক করেছে সরকার। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। কাবুল বিমানবন্দর দিয়ে আফগানিস্তান থেকে বিদেশি এবং অন্য আফগানদের নিয়ে আসার তৎপরতার সময়সীমা না বাড়িয়ে ৩১শে অগাস্টের মধ্যেই তা শেষ করতে একমত হয়েছে পশ্চিমা দেশগুলো। গতকাল G7 জোটের এক বৈঠকে এই ঐক্যমত্য হয়। সময়সীমা বাড়ানোর জন্য মিত্ররা চাপ দিলেও প্রেসিডেন্ট বাইডেন তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেন যে এ মাসের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে হবে, কারণ কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলার ঝুঁকি বাড়ছে। ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশ তা মেনে নেয়। পরে হোয়াইট হাউস থেকে টিভিতে এক ভাষণে মিস্টার বাইডেন বলেন যে আফগানিস্তান তালেবানের ব্যাপারে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া হবে। The G7 leaders and the leaders of the EU, NATO, and the UN all agreed that we will stand united. প্রেসিডেন্ট বাইডেন বলছিলেন যে G7 ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, নেটো এবং জাতিসংঘের নেতারা একমত হয়েছেন যে তালেবানের ব্যাপারে যে কোনো অবস্থান ভবিষ্যতে ঐক্যমত্যের ভিত্তিতে হবে। তিনি বলেন যে ভবিষ্যতে আফগানিস্তানে যে কোনো সরকারের বৈধতা নির্ভর করবে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রশ্নে তাদের ভূমিকা কী হয়, এবং আফগানিস্তান যেন সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হতে পারে তা নিশ্চিত করতে তালেবান কী করে তার উপর। ওদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন যে গত ২০ বছরে আফগানিস্তানে যা অর্জিত হয়েছে তা ধরে রাখার জন্য তালেবানের সাথে কথা বলা দরকার। জার্মান পার্লামেন্টে এক ভাষণে চ্যান্সেলর মেরকেল বলেন যে নতুন বাস্তবতা সুখকর নয়, কিন্তু তালেবানের সাথে ভবিষ্যতে যে কোনো বোঝাপড়া নিঃশর্ত হওয়া উচিত নয়। বাংলাদেশের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে মিয়ানমারের সামরিক সরকারের সাথে অদূর ভবিষ্যতে আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। মিয়ানমারে সেনা শাসন আসার পর থেকে গত ৬ মাস ধরে দেশটির সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের আলোচনা বন্ধ হয়ে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিবিসিকে বলেছেন যে বাংলাদেশ এখন মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করবে। তবে মিস্টার আলম রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে জাতিসংঘের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন। আজ থেকে ঠিক ৪ বছর আগে মিয়ানমার থেকে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নেমেছিল। অল্প কদিনের মধ্যেই ১০ লাখেরও বেশি শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়েছিল। ঢাকা থেকে কাদির কল্লোলের রিপোর্ট। লক্ষ লক্ষ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় আশ্রয় নেয়ার পর ৪ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। যদিও মিয়ানমারে অং সান সুচির সরকারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ চুক্তি সই করেছিল, সেই চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের সেই সরকারেরও গড়িমসি ছিল। তখন চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় একটা আলোচনাও চলছিল, কিন্তু গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাশাসন আসার পর সেই আলোচনাও বন্ধ হয়ে যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আলোচনা শুরুর ব্যাপারে মিয়ানমারের সামরিক সরকার থেকে কোনো ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। আমরা যতটুকুই এগিয়েছিলাম সেটা থমকে গেছে মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে। তবে এমনও নয় যে এর আগের গণতান্ত্রিক সরকারের সাথেও যে প্রত্যাবাসন শুরু হয়েছে বা কিছু, কিন্তু সেখানে অন্ততপক্ষে তাদের যে দায়বদ্ধতার জায়গা থেকে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তারা দায়বদ্ধ ছিল, কোর্টের প্রসিডিংসে তারা রেগুলার অ্যাটেন্ড করেছে, একটা চাপ তাদের উপরে তৈরি করা গিয়েছিল। কিন্তু বর্তমান সেনাশাসিত সরকার, যদিও তারা
আভ্যন্তরীণভাবে বলেছে যে রোহিঙ্গা বা অন্যান্য সমস্যার সমাধান তারা করতে চায়, কিন্তু কোনো ভিজিবল কোনো মুভমেন্ট আমরা তাদের তরফ থেকে পাইনি। মিয়ানমারে সামরিক সরকার যতদিন থাকবে ততদিন রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া কতটা সম্ভব হবে বাংলাদেশ সরকারের ভেতরে এমন সন্দেহ কাজ করছে বলে মনে হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধেই রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগ রয়েছে, সেজন্য মিয়ানমারের সামরিক সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক লাইলুফার ইয়াসমিন মনে করেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ভরসা করতে হলে বাংলাদেশ সরকারকে আরও সক্রিয় হতে হবে। আমি একটা পজিটিভ নোট দেখতে পাচ্ছি। আমেরিকা যেহেতু তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিচ্ছে, এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, তো কিন্তু সেটা রিফ্লেকশনটা এখনো আমরা ওই বাইরের দেশগুলো ফরেন পলিসিতে দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভাবে এটাকে আমি মনে করি পার্সু করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও অভিযোগ করেছেন, জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসনে সেভাবে ভূমিকা রাখেনি। তিনি অবশ্য বলেছেন, জাতিসংঘের এবারের সাধারণ পরিষদেও তারা বিষয়টা তুলবেন এবং একই সাথে চীন সহ আঞ্চলিক শক্তিগুলোর উপর নির্ভর করছে বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা ইস্যুটাকে একটা প্রথম সারির অগ্রাধিকার ভিত্তিক একটা ইস্যু আমরা এখনো এটা পর্যন্ত করে রাখতে পেরেছি। যে কোনো আন্তর্জাতিক ফোরামে এই রোহিঙ্গা প্রসঙ্গটি আসে এবং সামনে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেখানেও আসবে। আমরা এখনো আসিয়ানের দিকে তাকিয়ে আছি। জাতিসংঘ আনফরচুনেটলি শুধুমাত্র রোহিঙ্গাদের দেখভাল করার ক্ষেত্রেই তাদের বেশিরভাগ শ্রম বলি বা তাদের রিসোর্সেস অ্যালোকেশন বলি ইউএনএইচসিআর এবং আইএমএ থ্রুতে, এবং জাতিসংঘ সত্যিকার অর্থে রিপ্যাট্রিয়েশনে কোনো ভালো ভূমিকা এখনো পর্যন্ত রাখতে পারেনি। সামনের দিনে রাখতে পারবে বলেও আমরা খুব একটা আশাবাদী নই। এখানে আঞ্চলিক এবং বন্ধু রাষ্ট্র, মিয়ানমারেরও বন্ধু রাষ্ট্র, আমাদেরও বন্ধু রাষ্ট্র, এরকম যেসব রাষ্ট্র আছে সেসব রাষ্ট্রের সহায়তায় আমরা এগিয়ে যেতে হবে। 4 বছর আগে 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারে নির্যাতনের কারণে টেকনাফ এবং উখিয়ার সীমান্তে রোহিঙ্গাদের যে ঢল নেমেছিল, রোহিঙ্গাদের সেই স্রোতে ছিলেন রোজিনা বেগম। 5 শিশু সন্তান এবং স্বামীসহ তিনি এখন উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে রয়েছেন। রোজিনা বেগম বলেছেন, অধিকার নিয়ে নিজের দেশে অদূর ভবিষ্যতেও ফিরতে পারবেন কিনা এই প্রশ্নে তাদের মধ্যে এখন হতাশা কাজ করছে। আমরা এই দেশে থেকে কি করব? এখানে আমাদের ভবিষ্যৎ কি? আমরা নিজের দেশে গিয়ে অধিকার নিয়ে বাঁচতে চাই। যদিও এখানে বাংলাদেশ সরকার এবং এনজিওগুলো আমাদের সাহায্য করছে, কিন্তু 4 বছর তো হয়ে গেল। আমাদের ভবিষ্যৎ কি? এখন এটাই আমাদের প্রশ্ন। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, সে ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে এক লিখিত বক্তব্যে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীরা যাতে মিয়ানমারের নাগরিক হিসেবে নিরাপত্তা সহ সব অধিকার নিয়ে ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছে। কাদির কল্লোল। বাংলাদেশে গত কদিনে চিনি এবং ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমদানি মূল্য এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য বিক্রি করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীদের বলা হয়েছে। এ সম্পর্কে একটি রিপোর্ট শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। তালেবান চায় না আফগানিস্তানের কোনো নাগরিক দেশ ত্যাগ করুক। মঙ্গলবার তালেবানের এই ঘোষণার পর বিদেশে যাওয়ার অনুমতিপত্র থাকা সত্ত্বেও আফগানদের জন্য কাবুল বিমানবন্দরে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ছে। বিমানবন্দরে যাওয়ার পথে কাউকে কাউকে তল্লাশি চৌকিতে আটকে দেওয়া হচ্ছে এবং কারা এটি করছে তা পরিষ্কার নয়। নিরাপত্তার কথা বিবেচনা করে কেউ কেউ তাদের দেশ ত্যাগের পরিকল্পনা স্থগিত করেছে। আফগানিস্তানের রোবোটিক্স টিমের 5 জন সদস্য মেক্সিকো গিয়ে পৌঁছেছেন। এই দলের সবাই নারী। উপপররাষ্ট্রমন্ত্রী মার্থা দেলগাডো তাদের স্বাগত জানিয়েছেন। 9 সদস্যের এই দলটি 4 দিন আগে আফগানিস্তান থেকে কাতারে গিয়ে পৌঁছেছে। এই দলটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল এবং গত মার্চ মাসে আফগানিস্তানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য স্বল্প মূল্যের ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করেছিল। ব্রিটেনে এক গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা নেওয়ার পর কোভিড-19 বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটি 6 মাসের মধ্যে দুর্বল হতে শুরু করে। গবেষণায় দেখা গেছে, ফাইজারের টিকার প্রতিরোধ ক্ষমতা 5 থেকে 6 মাসের মধ্যে 14% কমে গিয়ে হয় 74%। অ্যাস্ট্রাজেনেকার বেলায় 4 থেকে 5 মাসের মধ্যে সেটা 10% কমে গিয়ে দাঁড়ায় 67%। গবেষকরা বুস্টার টিকার পরিকল্পনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
চীনে জাতীয় পাঠ্যসূচির অংশ হিসেবে দেশটির সব শিশু এখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর রাজনৈতিক আদর্শ সম্পর্কে পড়াশোনা করবে। চীনের শিক্ষা মন্ত্রণালয় বলছে কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা পড়ানো হবে, যার ফলে দেশাত্মবোধ আরো জোরালো হবে এবং তাদের মধ্যে মার্ক্সবাদী বিশ্বাস প্রতিষ্ঠিত হবে। শি জিনপিং প্রায় এক দশক আগে ক্ষমতায় এসেছেন এবং নিজেকে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও জেদুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ভিয়েতনামে গিয়ে চীনের উপর চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। হ্যানয়তে গিয়ে গত দুদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মিস হ্যারিস বলেন, দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতাকে চ্যালেঞ্জ করতেই হবে। এর আগে সিঙ্গাপুরে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে এলাকা দখল নিয়ে চীন প্রতিবেশীদের উপর চাপ তৈরি করছে। চীনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের প্রতিবেশীদের সাথে বিরোধ তৈরির চেষ্টা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। নিজেরের সেনাবাহিনী বলছে, সে দেশের দক্ষিণ পশ্চিমে বুরকিনা ফাসোর সাথে সীমান্তে তারা প্রায় 100 কট্টর ইসলামী জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনী বলছে, এই জঙ্গিরা জুলাইতে এক হামলায় সেনা পুলিশের 19 জন সদস্যকে হত্যার সাথে জড়িত ছিল। তবে নিরপেক্ষ সূত্র থেকে এই সেনা অভিযানে জঙ্গি হত্যার খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। মাসুদ হাসান খান। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। প্যারিস জার্মানির হয়ে লিওনেল মেসির অভিষেক হতে পারে আগামী সপ্তাহেই। ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনোর কথায় সেই আভাস পাবার পর আগামী ম্যাচের প্রায় 21,000-এর মতো টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে ম্যাচের 10 দিন আগেই ঝুলিয়ে দেওয়া হয়েছে নো টিকিট সাইনবোর্ড। ধারণা করা হচ্ছে ফরাসি লিগ 1-এ আগামী রোববার রিমসের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। আর শুধু দর্শক নয়, সংবাদ মাধ্যমগুলো মেসির ম্যাচ কভার করতে এরই মধ্যে 120টিরও বেশি অ্যাক্রিডেশনের জন্য আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে ফেরাতে রিয়াল মাদ্রিদের দেওয়া 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার বর্তমান ক্লাব প্যারিস জার্মেইন। গণমাধ্যমের দাবি, এই ফরওয়ার্ডকে লা লিগায় ফেরাতে অন্তত 200 মিলিয়ন ইউরো গুনতে হতে পারে রিয়াল মাদ্রিদকে। 31 আগস্ট শেষ হচ্ছে চলতি গ্রীষ্মের দল বদলের সময়সীমা। তবে রিয়াল মাদ্রিদ ভীষণ আশাবাদী এই মৌসুমেই এমবাপ্পেকে দলে ফেরানোর, কারণ প্যারিসের নতুন চুক্তিতে সই করেননি 22 বছর বয়সী এই ফরওয়ার্ড। তবে এমবাপ্পে চাইলেই হচ্ছে না, যেহেতু তিনি ফ্রি এজেন্ট নন। দল বদলে পিএসজি ক্লাব কর্তৃপক্ষেরও সম্মতি প্রয়োজন। মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বে উজবেকিস্তানে আগামী 19 সেপ্টেম্বর জর্ডান ও 22 সেপ্টেম্বর ইরানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে জানিয়েছে, এর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাবিনা কৃষ্ণারা। প্রস্তুতি ম্যাচ নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। নেপালে প্রস্তুতি ম্যাচটা খেলবে সেপ্টেম্বরের 9 তারিখে এবং 12 তারিখে, একটা নেপালের সাথে একটা ইন্ডিয়ার সাথে। দেন 14 তারিখে টিম চলে যাবে উজবেকিস্তানে আমাদের ইরানের এবং জর্ডানের সাথে খেলা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির সময় ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক ফুটবলারের নিজ দেশের হয়ে খেলার কথা থাকলেও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের জন্য লাল তালিকায় থাকা দেশগুলোতে ফুটবলারদের যেতে না দেওয়ার ব্যাপারে অনিচ্ছাকৃত কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো। যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী লাল তালিকায় থাকা দেশগুলো থেকে যুক্তরাজ্যে ফেরা ফুটবলারদের বাধ্যতামূলকভাবে 10 দিনের কোয়ারেন্টিন থাকতে হয়। ফলে ক্লাবের হয়ে একাধিক ম্যাচ খেলতে পারবেন না তারা। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 109 রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। ফলে 1-1 সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে বাবর আজমের দল। আর এই টেস্টে ফাওয়াদ আলম ও শাহিন শাহ আফ্রিদির দারুণ পারফরমেন্সের প্রতিফলন হয়েছে সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও। প্রথম ইনিংসে শাহিন শাহ আফ্রিদির ক্যারিয়ার সেরা 52 রানে 6 উইকেট সহ মোট 10 উইকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা 10-এ ঢুকে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে রয়েছেন আফ্রিদি। আর প্রথম ইনিংসে অপরাজিত 124 রানের ইনিংসে ফাওয়াদ আলম 34 ধাপ এগিয়ে অবস্থান করছেন 21 নম্বরে। এবারে প্যারালিম্পিক্সের খবর। আসরের প্রথম দিনে প্যারালিম্পিক্সের প্রথম স্বর্ণ পদক জিতেছেন অস্ট্রেলিয়ার পেজ গ্রেসো। ট্র্যাক সাইক্লিংয়ে স্বর্ণ জিতেছেন এই অ্যাথলেট। আর যুক্তরাজ্যের হয়ে প্রথম স্বর্ণ জিতেছেন ড্যাম সারা স্টোরে। ব্যক্তিগত পারস্যুটে স্বর্ণ জেতেন তিনি, যা তার ক্যারিয়ারের প্যারালিম্পিক্সের 15তম স্বর্ণ। তামিমুর রহমান। ওদিকে লিডসের হেডিংলিতে ইংল্যান্ড এবং ভারতের চলতি ক্রিকেট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।
টসে জিতে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের হাতে একের পর এক উইকেট হারিয়েছে ভারতের দল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান দাঁড়িয়েছে ৬৭, ৯ উইকেটের বিনিময়ে। সর্বোচ্চ রান করেছেন রোহিত শর্মা, মাত্র ১৯। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ। বাংলাদেশে গত কদিনে চিনি এবং ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমদানি মূল্য এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য বিক্রি করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীদের বলা হয়েছে। না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আজ এক বৈঠকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কতটা বেড়েছে এসব পণ্যের দাম এবং তা নিয়ন্ত্রণে ঠিক কী করা হচ্ছে? ঢাকা থেকে শাহনাজ পারভিনের রিপোর্ট। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হৃদিতা আফরিন তিনি বলছেন, চিনি ব্যবহার না করেও তার জীবন চলে, কিন্তু তেল ছাড়া তা একেবারেই সম্ভব নয়। চিনিটা তো হচ্ছে যে এটা কম্পালসারি না, কিন্তু আমাদের দৈনন্দিন কাজে লাগে, প্রতিনিয়তই চা খেতে লাগছে বা, কিন্তু চিনিটাকে একটু মেনটেন করা যায়, প্রয়োজন অনুযায়ী আমি বাড়ানো কমাইতে পারি। কিন্তু হচ্ছে যে আপনার তেলের ব্যবহারটা তো আমি চাইলেই কমিয়ে আনা সম্ভব না। আসলে 5 লিটার তেলে যদি আমার ফ্যামিলি মেনটেন করতে পারি যে প্রাইসটা পড়ে, তো এরপরে যখন আমার তেলের প্রাইসটা বেড়ে যায়, আসলে তো এটা তো আমরা যেটা ইউজ টু হয়ে গিয়েছি, যে পরিমাণ ইউজ করে, এর থেকে তো কমানো যায় না, তাই না? আফটার অল দেখা যাচ্ছে যে আমি ওইটা মেনটেন করতে আমার জন্য খুবই প্রবলেম হয়ে যায়। বছরখানেক আগেও বাংলাদেশে খুচরা বাজারে 5 লিটার তেলের এক বোতলের দাম ছিল 400-র ঘরে। এখন বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় 750 টাকায়। গত এক মাসে চিনির দাম বেড়েছে অন্তত 12% মতো। এরই প্রেক্ষিতে আজ ব্যবসায়ী, আমদানিকারক, রিফাইনারির মালিক সহ বিভিন্ন পক্ষের সাথে এক বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে তেল ও চিনি ছাড়াও আমদানি নির্ভর আরও বেশ কিছু পণ্যের দাম সম্পর্কে আলাপ করা হয়েছে। মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামানের কাছে জানতে চেয়েছিলাম, তেল ও চিনির দাম এতটা বেড়ে যাওয়ার কারণ কি? ইন্টারন্যাশনাল প্রাইস যখন বেড়ে যায় এবং তার সাথে আপনারা জানেন যে 360% আপনার ট্রেডটা বেড়ে গেছে। তেলের কথা বলি, এক বছর আগে যেখানে $700 ছিল, আজকে সেটা $1400 কাছাকাছি। আমরা 2 মাস আগের ইম্পোর্ট প্রাইসটা নিয়ে আমরা আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন যেটা আছে, ওখানে তারা আমাদের এলসি প্রাইস সহ আমাদের এফওবি প্রাইস, যেগুলো আমরা অ্যানালাইজ করে, যেগুলো রিফাইনারি আছে তাদের কস্টিং সহ বিভিন্ন ডিলারদের কাছে যায়, তারপরে আমাদের পাইকারি বাজার এবং খুচরা বাজার, এগুলো অ্যানালাইসিস করে আমরা একটা মূল্যটাকে আমরা মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা, কন্ট্রোল ঠিক না, আমরা একটা জাস্টিফাই মূল্য রাখার চেষ্টা করি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে 22 লক্ষ লিটারের মতো তেল দরকার হয়। দেশে ব্যবহৃত প্রায় 95% তেলই আমদানি করা হয়। চিনির ক্ষেত্রেও বাংলাদেশ বেশ আমদানি নির্ভর। ব্যবসায়ীদের পক্ষ থেকে বৈঠকে অনুরোধ করা হয়েছে বর্তমানে সরকার নির্ধারিত দাম পুনর্মূল্যায়ন করার জন্য। যদিও প্রায়শই দেখা যায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সাথে সাথেই কম দামে আগে আমদানি করা পণ্যেরও দাম বাড়িয়ে দেওয়া হয়। অনেক সময় যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও তা ঘটে। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর কাছে জিজ্ঞেস করেছিলাম, এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে তারা ব্যবসায়ীদের কি বলছেন। আজকেই আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ঘটলে আপনারা আজকেই বাংলাদেশে সেই মূল্য বৃদ্ধি করবেন, এটা যেন না হয়। আপনি যে মূল্যে ইম্পোর্ট করেছেন আপনার অপরিশোধিত ভোজ্য তেল, বর্তমানে যেটা কস্টিং আসে, অপারেশন কস্ট কত, তারা তাদের হোলসেলারদেরকে কি কমিশনে দিচ্ছে, হোলসেলাররা খুচরা পর্যায়ে কি দিচ্ছে, এই জিনিসটা যাদের ঘন ঘন মনিটরিং করা হয়, এই প্রস্তাবটা তাদের কাছ থেকে এসেছে। আমার মনে হয় এটা যদি ঘন ঘন করা হয় তাহলে বাজার নিয়ন্ত্রণ করাটা সহজ হবে। অন্যদিকে তেল ও চিনির উপরে বাজারের আরও অনেক খাদ্যদ্রব্য উৎপাদন নির্ভর করে। তাই রান্নায় গুরুত্বপূর্ণ এই দুটি উপাদানের দাম বাড়লে আরও অনেক খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকের বৈঠকে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে যাতে আমদানি পণ্য বিক্রি করা হয় সেজন্য মনিটরিং জোরদার করা হবে। কেউ অযৌক্তিক দাম রাখলে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শাহনাজ পারভিন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিহত যাদের শহীদের মর্যাদা দেওয়া হয়েছে তাদের তালিকা থেকে প্রায় 300 মুসলিমের নাম বাদ দিতে চলেছে সেদেশের ইতিহাস গবেষণা কাউন্সিল বা ICHR। এই বিদ্রোহীরা বর্তমানের কেরালা রাজ্যের মোপলা বিদ্রোহ নামে একটি ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন। 1921 সালের ওই বিদ্রোহ আসলে
ব্রিটিশ বিরোধী সংগ্রাম ছিল না, বরঞ্চ তা খিলাফত প্রতিষ্ঠার এক প্রচেষ্টা ছিল বলে ICHR মনে করছে। ইতিহাসবিদদের অন্য একটি অংশ মনে করেন যে মোপলা বিদ্রোহ নিশ্চিতভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র একটি আন্দোলন ছিল। এই অংশটি বলছে, কট্টর হিন্দুত্ববাদী দার্শনিক বিনায়ক দামোদর সাভারকারকে যদি স্বাধীনতা সংগ্রামী বলা যায়, তাহলে মোপলা বিদ্রোহীদের কেন সেই সম্মান দেওয়া যাবে না? এই বিতর্ক নিয়ে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর পাঠানো একটি রিপোর্ট। বর্তমান কেরালা রাজ্যের মালাবার অঞ্চলে আজ থেকে ঠিক 100 বছর আগে যে বিদ্রোহ শুরু হয়েছিল বৈরামকুন্নাথ আহমেদ হাজি আলী মুসলিয়ারদের নেতৃত্বে, সেই আন্দোলনে নিহত 387 জনকে স্বাধীনতা সংগ্রামের শহীদ বলতে রাজি নয় ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ বা ICHR। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে ডিকশনারি অফ মার্টার্স ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল নামের যে গ্রন্থমালা প্রকাশ করেছিল ICHR, তার 5ম খণ্ডে মোপলা বিদ্রোহীদের শহীদই বলা হয়ে থাকে। কিন্তু এখন কাউন্সিলের 3 সদস্যের এক কমিটি ঠিক করেছে যে ওই গ্রন্থ থেকে 387 জন মোপলা বিদ্রোহীর নাম সরিয়ে দেওয়া উচিত। কেন এই সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম 3 সদস্যের ওই কমিটির প্রধান অধ্যাপক C.I. আইজাকের কাছে। This rebellion of 1921 is not the path of national movement. It was a communal violence. অধ্যাপক আইজাক বলছিলেন, 1921 সালের ওই বিদ্রোহকে কখনোই স্বাধীনতা সংগ্রামের অংশ বলা যায় না। ওটা ছিল একটা ধর্মীয় সহিংসতা। জোর করে ইসলামে ধর্মান্তকরণের প্রচেষ্টা ছিল সেটা। যারা ধর্মান্তকরণে রাজি হতো না তাদের হয় মেরে ফেলা হতো, নয়তো ভয়াবহ অত্যাচার করা হতো। যারা ভয়ের কারণে ধর্মান্তরিত হতেন তাদেরকে জোর করে আমিষ খাবার খাওয়ানো হতো। সেজন্যই ওই বিদ্রোহকে কখনোই স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে মানা যায় না। তাদের প্রধান লক্ষ্য ছিল তুর্কির খিলাফত প্রতিষ্ঠা করা, বলছিলেন অধ্যাপক C.I. আইজাক। তার কাছে জানতে চেয়েছিলাম যে তার নেতৃত্বাধীন কমিটি যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তার কি প্রমাণ পেয়েছেন তারা। জবাবে অধ্যাপক আইজাক, Yes, so many British documents, Arya Samaj's documents, C.I. আইজাক বলছিলেন, নিশ্চয়ই তারা বহু নথির যাচাই করেছেন। এর মধ্যে ব্রিটিশ প্রশাসনের নথিপত্র যেমন আছে, তেমনি আর্য সমাজের নথি রয়েছে, আবার মালাবার অঞ্চলের ডেপুটি কালেক্টরের দপ্তর থেকে সংগ্রহ করা নথিও রয়েছে। এছাড়াও সমসাময়িক সংবাদপত্র, নানা আদালতের নথি ইত্যাদি খতিয়ে দেখেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, জানাচ্ছিলেন অধ্যাপক C.I. আইজাক। অন্যদিকে যেসব ইতিহাসবিদরা মোপলা বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ বলে মনে করেন, তাদের যুক্তিটা ঠিক কী? কথা বলেছিলাম কালিকট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক K.N. গণেশের সঙ্গে। তিনি বলছিলেন, অধ্যাপক গণেশের কথায় প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সারা দেশেই বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল, যা সরাসরি কৃষকদের প্রভাবিত করেছিল। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রায় দুর্ভিক্ষের অবস্থায় নিয়ে গিয়েছিল। অভাবের তাড়নায় পড়া গ্রামীণ মানুষরা সারা দেশেই বিক্ষুব্ধ হয়ে উঠছিলেন। সেই সময় দেশের বিভিন্ন অঞ্চলেই এ ধরনের বিদ্রোহ গড়ে উঠেছিল, যেগুলোর অভিমুখ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই। জালিয়ানওয়ালাবাগের জমায়েতটাও তো ছিল আদতে সেখানকার কৃষক গ্রামীণ মানুষের অভাব অভিযোগের কারণেই। একইভাবে অযোধ্যা, অন্ধ্রতেও বিদ্রোহ হয়েছে। এই মোপলা বিদ্রোহ সেই একই সময়ের ঘটনা। তাই এটাকে ব্রিটিশ বিরোধী আন্দোলন না বলা একেবারেই ঠিক নয়, বলছিলেন অধ্যাপক গণেশ। মোপলা বিদ্রোহ নিয়ে কেরালার ইতিহাসবিদদের মধ্যে আগে থেকেই একটা দ্বিমত ছিল। RSS-পন্থী ঐতিহাসিকরা ওই বিদ্রোহকে ধর্মীয় দাঙ্গা হিসেবে দেখাতে চান, আর অন্য একটি অংশ ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন। বিজেপির এক নেতা সম্প্রতি টুইট করেছেন যে মোপলা বিদ্রোহের মাধ্যমেই ভারতের মাটিতে প্রথমবারের মতো তালিবানি চিন্তাধারা প্রতিষ্ঠিত হয়েছিল। আবার দ্বিতীয় অংশটি বলছে, RSS যাকে দার্শনিক গুরু বলে মনে করেন, সেই বিনায়ক দামোদর সাভারকারকে যদি স্বাধীনতা সংগ্রামী বলা যায়, তাহলে মোপলা বিদ্রোহীদেরও সেই সম্মান দেওয়া হবে না কেন? কিন্তু তৃতীয় একটি অংশ আছেন ইতিহাসবিদদের মধ্যেই, যারা মনে করেন বিদ্রোহীদের মধ্যে তাদের ভাষায় কিছুটা ধর্মীয় বাড়াবাড়ি হলেও মোপলা বিদ্রোহ ছিল আদতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র কৃষক সংগ্রাম। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। বাংলাদেশে ফেসবুকে আজ মানুষজন কি নিয়ে বেশি বেশি কথা বলছেন, তর্ক বিতর্ক করছেন, এ নিয়ে শোনা যাক ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যথারীতি আজও বেশ কিছু খবর আছে আলোচনায়, সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছেন আমি আফরোজা নীলা। একবারেই 170 মন ইলিশ ধরলেন এক মাছি, যার মূল্য 50 লক্ষ টাকা।
খুশি হয়ে সেই মাঝিকে সোনার চেইন উপহার দিলেন ট্রলার মালিক। এরকম খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আমরা কিন্তু শুনে আসছিলাম যে জেলেরা বলছিলেন এবছর এখনও সেভাবে ইলিশ জালে ধরা পড়ছে না। ঠিক তাই নীলা, সেদিক থেকে বরগুনার এই মাঝিকে ভাগ্যবানই বলতে হবে। গত রোববার রাতে তিনি বঙ্গোপসাগরের গভীরে জাল ফেলেন, আর তার ওই এক জালই ধরা পড়ে মোট 170 মন ইলিশ। এরপর তড়িঘড়ি সেটি বাজারে আনতেই বিক্রি হয়ে যায় মন প্রতি 21 থেকে 52,000 টাকায়। সাথে সাথেই খুশি হয়ে ট্রলারের মালিক ওই মাঝির গলায় স্বর্ণের চেইন পরিয়ে দেন। পুরো ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। নানান ধরনের মিশ্র সব মন্তব্য দেখা যাচ্ছে। সুদেব হাওলাদার যেমন লিখেছেন, ভালো লাগলো, মালিক এবং মাঝির মধ্যে সুসম্পর্কের কারণে ও মালিকের ভালো মন মানসিকতার কারণে। এত বড় অর্জন সর্বোপরি সৃষ্টিকর্তার ভরসা। তবে ইভা সুলতানা প্রশ্ন তুলেছেন, এত ইলিশ তাও দাম কমে না কেন? গোলাম মুস্তফা প্রস্তাব দিয়েছেন, সরকারিভাবে ইলিশের দাম নির্ধারণ করা উচিত যাতে সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অন্যদিকে আসাদুজ্জামানের মন্তব্য, আমাদের পরিকল্পনা, গবেষণা আর সঠিক এবং কঠোর বাস্তবায়ন পদ্ধতি কাজে দিয়েছে। একদিন হয়তো আবার আগের মতো ছোট বড় সব নদীতেই পাওয়া যাবে রূপালী ইলিশ। তবে এই কমেন্টের নিচেই রেজাউল করিম নামে একজন লিখেছেন, এরপরও সাধারণ মানুষ দামের জন্য ইলিশ কিনে খেতে পারে না। এই খবরের নিচে উৎপল দাস নয়ন লিখেছেন, মাছের ন্যায্য মূল্য পায় না জেলেরা, মহাজনরা কড়া সুদে ঋণ দেন, তারপর জিম্মি করেন। অন্যদিকে হাসনাত মোহাম্মদ আলমগীর মনে করিয়ে দিচ্ছেন, ঢাকায় কিন্তু ইলিশের বাজারে আগুন। অর্থাৎ ঘুরে ফিরে সবাই ইলিশের দামের প্রসঙ্গটি কিন্তু আনছেন নীলা। ঠিক তাই তিতুমির। এদিকে গতকাল থেকে আলোচনায় আছেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। আদালতের কাঠগড়ায় বসে মোবাইল ফোনে তার কথা বলার ছবি একরকম ভাইরাল হয়ে গেছে। মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় তিনি ফোনে কথা বলছেন, এরকম ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া আরেকটি ভিডিওতে দেখা যায় তার ছবি তোলার সময় তিনি সাংবাদিকদের প্রতি বিরক্তি প্রকাশ করছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য করছেন নেটিজেনরা। আরিফ খন্দকার যেরকম লিখেছেন, একটা স্পর্শকাতর বিষয়ে বিচার হচ্ছে, যে বিচারের সাথে জড়িয়ে আছে দেশের সকল মানুষের আবেগ, সেনাবাহিনীর সম্মান, পুলিশ বাহিনীর ভাবমূর্তি। তারপরও কোন পুলিশ ওসি প্রদীপকে ফোনে কথা বলার সুযোগ করে দেয়? কর্তা ব্যক্তিরা কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? খানিকটা ব্যঙ্গ করে জমাদ্দার মিজান লিখেছেন, খুনের মামলার প্রধান আসামিকে মোবাইলে কথা বলার সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। অন্যদিকে কামরুন নাহার রুমার মন্তব্য, হায়রে বাংলাদেশ, এসব দেখলে আইনের প্রতি শ্রদ্ধা আর থাকে না। অনেকটা একই রকম মন্তব্য রবিউল হাসানের। বলছেন, এই দেশে আইন সবার জন্য সমান না। যেমন ওসি প্রদীপের হাতে হাত করা ছিল না আজকে, কাঠগড়ায় মোবাইল, এটাই তার প্রমাণ। সিনহা হত্যার সঠিক বিচার হবে তো? এরকম সংশয় তিনি প্রকাশ করছেন। এছাড়া কিন্তু আরেকটি খবর আজকে নজর কেড়েছে, তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নায়িকা পরিমণি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এই রিটটি দায়ের করেন। রিটে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়। এই খবরটি নিয়ে দেখা যাচ্ছে নানা ধরনের মন্তব্য। মনিরা সুলতানা যেমন লিখেছেন, সব সরিয়ে নিলে অপরাধ কি মাফ হয়ে যাবে? আমাদের সমাজ ব্যবস্থায় সবসময় মেয়েদেরই দোষ ধরা হয় বেশি। পরিমণি ঘটনার পেছনে যারা আছেন তাদের সামনে আনা হোক। আশরাফ খান লিখেছেন, যারা ডাউনলোড করে রেখে দিছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তাহলে? আর ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনের মন্তব্য, আচ্ছা পুলিশ কোয়ার্টার থেকে কি করে কারো ব্যক্তিগত ভিডিও অনলাইনে আসলো, আগে তাদের বিচার করুন। এরকমই নানান মন্তব্য দেখা যাচ্ছে। আর এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলা। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে 31শে অগাস্টের মধ্যেই কাবুল থেকে উদ্ধার তৎপরতা শেষ করতে হবে, কারণ বিমানবন্দরে আইএসের হুমকি বাড়ছে। ওদিকে তালেবান চায় না আফগানিস্তানের কোনো নাগরিক দেশ ত্যাগ করুক। মঙ্গলবার তালেবানের এই ঘোষণার পর বিদেশ যাওয়ার অনুমতিপত্র পাওয়া থাকা সত্ত্বেও আফগানদের কাবুল বিমানবন্দরে পৌঁছানো আরও বেশি কঠিন হয়ে পড়ছে। আর বাংলাদেশের সরকার স্বীকার করেছে 4 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন তেমন কিছুই এগোয়নি। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আজই বাংলাদেশের সময় রাত 10:30, ভারতের রাত 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।